হাঁচি হয় কেন? নাকের মধ্যে কিছু ঢুকলে বা ঠান্ডা লাগলে আমরা হাঁচি। হাঁচি হয় কীভাবে? হাঁচি এক ধরনের প্রতিবর্তী ক্রিয়া। এই ক্রিয়া একেবারেই স্বয়ংক্রিয় এবং অনৈচ্ছিক। হাঁচির সময় মুখ ও নাক দিয়ে জোরে বাতাস বেরোয়। নাসারন্ধ্রের ভেতরে কোনো ক্ষতিকারক বা অবাঞ্ছিত বস্তু ঢুকলে বা কোনো ঝাঁঝালো গ্রন্থের প্রভাবে ঘ্রাণ ঝিল্লির গ্রাহক কোষগুলি উত্তেজিত হয়ে পড়ে। এই উত্তেজনা পৌঁছয় মস্তিষ্কের মেডালায় অবস্থিত হাঁচির স্নায়ুকেন্দ্রে। ওই কেন্দ্র থেকে নির্দেশ এসে পৌঁছলে আর হাঁচির সৃষ্টি হয়। হাঁচির সময়ে প্রথমে জোর শ্বাস নেওয়া হয়, তারপরে আলজিভ স্বররন্ধ্রের মুখ বন্ধ করে দেয়। ফুসফুসের ভেতর বাতাসের চাপ বাড়ে আর হঠাৎ আলজিভ খুলে যায়। নিঃশ্বাস ছাড়ার সঙ্গে জোরে বাতাসের বেশিটাই নাক দিয়ে বেরিয়ে আসে। হাঁচির প্রধান কাজ হলো অবাঞ্ছিত বস্তু বা ঝাঁঝালো গন্ধের প্রভাব থেকে শ্বাসনালীকে বাঁচানো। লজ্জায় মুখ লাল হয় কেন? লজ্জা পেলে অনেকের মুখ লাল হয়। রেগে গেলেও অনেক সময় মুখ লাল হয়ে যায়। আবার বড়দের তুলনায় ছোটদের মুখ বেশি লাল হতে দেখা যায়। ছোটদের আবেগ চেপে রাখার ক্ষমতা কম বলেই এমনটা হয়। ছেলেদের তুলনায় আবার মেয়েদের মুখও বেশি রাঙা হয়ে ওঠে, কারণ মেয়েরা সাধারণত একটু বেশি ভাবপ্রবণ। কিন্তু লজ্জায় বা রাগে মুখ রাঙা হয় কেন? লজ্জা বা রাগের সময় শরীরে অ্যাড্রেনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোন হৃৎপিণ্ডের গতি, রক্ত প্রবাহের হার, রক্তচাপ প্রভৃতি বাড়িয়ে দেয়। কিন্তু অ্যাড্রেনালিন শরীরের সব জায়গায় রক্তনালীকে সংকুচিত করে, ব্যতিক্রম শুধু মুখের রক্তজালিকা। মুখের রক্তজালিকারা প্রসারিত থাকার ফলে গালে, কপালে, থুতনিতে, ঘাড়ে ও কানের কাছে রক্তজালিকাতে বেশি রক্ত প্রবাহিত হয়ে মুখের রং লাল বা গোলাপি দেখায়। একটা বয়সের পরে আমরা আর লম্বা হই না কেন? একটা বয়স অবধি সবাই তরতরিয়ে মাথায় বাড়ে, তারপরে এই বাড় যায় বন্ধ হয়ে। তখন ব্যায়াম করলেও আর লম্বা হবার সম্ভাবনা থাকে না। এর কারণ কি? আমাদের লম্বা হওয়া নির্ভর করে শরীরের লম্বা অস্থির দৈর্ঘ্য বৃদ্ধির ওপরে। উরুর হাড়, ফিমার, হাতের হাড় বা হিউমেরাস এরকম কয়েকটি লম্বা অস্থি। সাধারণত 25 বছর বয়স অবধি বেশিরভাগ লোকের লম্বা হওয়ার সম্ভাবনা থাকে। তবে 15 থেকে 25-এর মধ্যে যে কোনো সময় লম্বা অস্থির বৃদ্ধি বন্ধ হয়ে গিয়ে বাড় বন্ধ হয়ে যেতে পারে। আমাদের শরীরে হাড় গঠন শুরু হয় মাতৃগর্ভে থাকার সময়েই। মাতৃগর্ভে এবং জন্মবার পরেও বেশ কিছুদিন শরীরে শুধু নরম হাড় বা কার্টিলেজ থাকে। মাতৃগর্ভে নরম অস্থির জায়গায় অস্থি তৈরি শুরু হয় সবচেয়ে আগে লম্বা নরম অস্থির মধ্য দিয়ে। শিশু জন্মাবার পরে লম্বা নরম অস্থির দুপাশে অস্থি তৈরি শুরু হয়। তখন দুপাশের নরম অস্থির কোষগুলো ক্রমাগত সংখ্যা বৃদ্ধি করে। এভাবেই লম্বা অস্থির দৈর্ঘ্য বাড়ে। লম্বা অস্থির মাঝের আর দুপাশের অস্থি তৈরির কেন্দ্রগুলি দুটি নরম অস্থির স্তর দিয়ে আলাদা করা থাকে। এদের বলে এপিফাইসিয়াল প্লেট বা কার্টিলেজ। এই প্লেট দুটি যতদিন থাকে ততদিন আমরা লম্বা হই। যখন এই প্লেট দুটির জায়গা অস্থি দখল করে নেয়, তখন অস্থি তৈরির কাজ শেষ হয়ে যায়। লম্বা অস্থিও আর দৈর্ঘ্যে বাড়ে না, আমাদের বাড়ও যায় বন্ধ হয়ে। অস্থি তৈরিতে সাহায্য করে মস্তিষ্কের অবস্থিত পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেরোনো গ্রোথ হরমোন। এছাড়া গলার কাছে অবস্থিত থাইরয়েড ও প্যারাথাইরয়েড গ্রন্থির হরমোন এবং প্রজনন হরমোনও আছে। গ্রোথ হরমোন বা অন্য কোনো হরমোনের গোলযোগে অনেক সময় নির্দিষ্ট সময়ের আগেই বাড় বন্ধ হয়ে যায়। ডাক্তারবাবুরা অনেক সময় অসুস্থ মানুষের হাঁটুতে হাতুড়ি ঠোকেন কেন? ডাক্তারবাবুরা অনেক সময় হাঁটুতে রবারের হাতুড়ি দিয়ে আঘাত করে পরীক্ষা করেন, ফলে পায়ের নিচের দিকটি সামনে সামান্য লাফিয়ে ওঠে। একে বলে হাঁটু ঝাঁকুনি বা নি জার্ক। এই ঝাঁকুনি হলো সবচেয়ে সরল প্রতিবর্তী ক্রিয়া। এখানে সংজ্ঞাবহ আর চেষ্টীয় স্নায়ুর মধ্যে সরাসরি যোগ থাকে। দুটি স্নায়ুর সংযোগস্থলকে বলে স্নায়ুগ্রন্থি, স্নায়ু সন্ধি। এই প্রতিবর্তী পথে একটিমাত্র স্নায়ু সন্ধি আছে। এই জন্য এ ধরনের প্রতিবর্তী ক্রিয়াকে বলে মনোসাইন্যাপটিক রিফ্লেক্স। আর যদি সংজ্ঞাবহ ও চেষ্টীয় স্নায়ুর মাঝে এক বা একাধিক স্নায়ু থাকে, তবে প্রতিবর্তী পথেও একাধিক স্নায়ু সন্ধি থাকে। এই ধরনের প্রতিবর্তী ক্রিয়াকে পলিসাইন্যাপটিক রিফ্লেক্স বলে। হাঁটুতে হাতুড়ি দিয়ে আঘাত করলে হাঁটুর নিচে যে পেশিবন্ধ বা কন্ডরা TENDON আছে, তাকে টানের সৃষ্টি হয়। এই কান্ডারার সাহায্যেই পেশি হাড়ের সঙ্গে যুক্ত হয়ে থাকে। কান্ডারাতে টান জাতীয় উদ্দীপক গ্রহণ এর গ্রাহক আছে, তাতে উদ্দীপনা সৃষ্টি হলে তা সংজ্ঞাবহ স্নায়ু দিয়ে সুষুম্না কাণ্ডে পৌঁছয়। সেখানকার নির্দেশ চেষ্টীয় স্নায়ু দিয়ে পেশিতে ফেরত আসে। পেশি সংকুচিত হওয়ায়
হাঁটু ঝাঁকুনির সৃষ্টি হয়। একে বলে পেশি টান প্রতিবর্তী ক্রিয়া, স্ট্রেচ রিফ্লেক্স। আমাদের শরীরের প্রতিটি পেশি ও কন্ডরার মধ্যে টান সম্পর্কিত গ্রাহক আছে, আর পেশি টান প্রতিবর্তী ক্রিয়ার সাহায্যেই আমরা দাঁড়াই, চলাফেরা করি, হাত পা নাড়াই। শরীরে আঘাত লাগলে ব্যথা করে কেন? শরীরের কোথাও আঘাত লাগলে আমরা ব্যথা পাই। ব্যথা পেতে যতই খারাপ লাগুক, ব্যথা পাওয়াটা কিন্তু দরকার। শুনতে অদ্ভুত লাগলেও ব্যথা আমাদের আত্মরক্ষার হাতিয়ার। ব্যথা পাবো ভেবেই আমরা আঘাত থেকে শরীরকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু ব্যথার অনুভূতি যদি না থাকতো, তাহলে শরীরের বিভিন্ন অংশ আঘাত পেয়ে খুবই ক্ষতিগ্রস্ত হতে পারত। বিভিন্ন রকমের উদ্দীপক বা বাইরের খবর গ্রহণের জন্য আমাদের ত্বকে অনেক গ্রাহক আছে। এগুলি স্পর্শ, চাপ, তাপ, ব্যথা প্রভৃতির অনুভূতি গ্রহণ করে। ব্যথার অনুভূতি গ্রহণ করে যে গ্রাহক, তা হলো কতগুলি স্নায়ুরই আবরণহীন শেষ প্রান্ত বা মুক্ত স্নায়ু প্রান্ত, ফ্রি নার্ভ এন্ডিং। যে উদ্দীপক ব্যথার অনুভূতি জাগায় তা ক্ষতিকর, তাই তাকে ক্ষতিকর উদ্দীপক বলে। পিনের মতো কোনো তীক্ষ্ণ জিনিস বা ভোঁতা লাঠির মতো কিছুর আঘাতে যে ব্যথা, তার অনুভূতি গ্রহণ করে যান্ত্রিক ক্ষতিকারক অনুভূতির গ্রাহক যন্ত্র বা মেকানোনসিসেপ্টর, এই ধরনের উদ্দীপককে বলে যান্ত্রিক ক্ষতিকারক উদ্দীপক। আবার তাপমাত্রা 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস এমন গরম জিনিস বা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা এমন ঠান্ডা জিনিস ত্বকে লাগলেও যন্ত্রণার অনুভূতি হয়। তাপমাত্রার তফাতের জন্য যন্ত্রণা হয় বলে এই উদ্দীপককে বলে তাপমাত্রাজনিত ক্ষতিকর উদ্দীপক। এবং যে গ্রাহক এই যন্ত্রণার অনুভূতি গ্রহণ করে তার নাম তাপমাত্রাজনিত যন্ত্রণার গ্রাহক। গরমে ছ্যাঁকা লাগলে বা পিনের মতো তীক্ষ্ণ জিনিসের খোঁচা লাগলে প্রথমে খুব তীব্র যন্ত্রণা লাগে। এই ব্যথার অনুভূতি সঙ্গে সঙ্গে হয়, পরে যন্ত্রণার তীব্রতা কমে, কিন্তু কম তীব্র যন্ত্রণা অনেকক্ষণ ধরে থাকে। প্রথম অনুভূতিটি দ্রুত গতির যন্ত্রণা, ফাস্ট পেইন, আর দ্বিতীয় অনুভূতিটিকে মন্দ গতির যন্ত্রণা, স্লো পেইন বলে। এই দু ধরনের যন্ত্রণার অনুভূতি আবার দুই আলাদা ধরনের স্নায়ু বয়ে নিয়ে যায়। প্রথম অনুভূতি বয়ে নিয়ে যায় যে স্নায়ু, তারা দ্বিতীয় দলের তুলনায় বেশি মোটা বা বেশি ব্যাসার্ধের। এদের মধ্যে দিয়ে স্নায়ু বার্তা অনেক দ্রুত গতিতে যায়। গ্রাহক কোষ থেকে স্নায়ু এর মধ্যে দিয়ে ব্যথার অনুভূতি মস্তিষ্কে পৌঁছয়। তখন আমরা ব্যথা অনুভব করি আর মস্তিষ্কের নির্দেশে ক্ষতিকারক উদ্দীপক থেকে নিজেদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে থাকি। অজান্তে কোনো গরম জিনিসে হাত পড়লে তখনই হাত সরিয়ে নিই কেন? কোনো গরম জিনিসের ওপর হঠাৎ হাত পড়লে আমরা সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিই। হাতে কেউ পিন ফোটালেও তাই হয়। এ কাজ আমরা না ভেবে চিন্তেই করি। এটা হয় কিভাবে? এই না ভেবে চিন্তে হাত সরিয়ে নেওয়া স্নায়ুতন্ত্রের এক প্রকার প্রতিবর্তী ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন। হাতটি সরিয়ে নিই বলে এই ধরনের প্রতিবর্তী ক্রিয়াকে প্রত্যাহার প্রতিবর্তী ক্রিয়া, উইথড্রয়াল রিফ্লেক্স অ্যাকশন বলে। যদি কেউ পিনের খোঁচা দেয় তাহলে কি হবে? পিনের খোঁচা বাইরের খবর বা উদ্দীপক বা স্টিমুলাস। বাইরের খবরটি গ্রহণ করবে ত্বকের গ্রাহক বা রিসেপ্টর। গ্রাহক থেকে স্নায়ু বার্তা, নার্ভ ইম্পালস, সংজ্ঞাবহ স্নায়ুর সেন্সরি নার্ভ মাধ্যমে গিয়ে পৌঁছয় সুষুম্না কাণ্ডে, স্পাইনাল কর্ডে। সেখান থেকে নির্দেশ আসে চেস্টীয় স্নায়ু, মোটর নার্ভ দিয়ে এফেক্টর অর্গান এ অর্থাৎ পেশিতে। তখনই আমরা হাতটা সরিয়ে নিই। এই পুরো পথটিকে বলে প্রতিবর্তী পথ, রিফ্লেক্স আর্ক। আমরা এই ধরনের কাজে কোনো বিচার বিশ্লেষণ বা ভাবনা চিন্তা করি না বলে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স বা মস্তিষ্কের উচ্চতম কেন্দ্রের এখানে কোনো ভূমিকা নেই। প্রতিবর্তী ক্রিয়ার পরে এই যখন উদ্দীপকের প্রকৃতি, তীব্রতা কোথা থেকে তা এলো এসব বিচার করি আর সেখান থেকে আরও সরে যাওয়ার চেষ্টা করি, তখন গুরু মস্তিষ্কের সাহায্যে এই বিচার করি। কাঁদলে চোখের জল পড়ে কেন? কাঁদার সময়ে আমাদের চোখ দিয়ে জল পড়ে। শুধু দুঃখে নয়, অনেক সময় রাগে বা খুব বেশি হাসলেও চোখে জল এসে যায়। ঠান্ডা লাগলেও চোখে জল গড়ায়। আবার ঝাঁঝালো জিনিস বা ধোঁয়াও আমাদের চোখে জলে, নাকের জলে একাকার করে দেয়। চোখ দিয়ে জল পড়ে কেন? দুই চোখের চক্ষু বলের উপরে এবং দ্রুত এবং ভ্রুর নিচে বাদামের মতো দেখতে এক ধরনের গ্রন্থি আছে, এর নাম অশ্রু গ্রন্থি। দু চোখেরই ভেতরের কোণার উপর দিকে এই গ্রন্থি রয়েছে, দেখতে অনেকটা বাদামের মতো। লাতিন শব্দ লাক্রিমা মানে হচ্ছে অশ্রু বা চোখের জল। এই গ্রন্থিতে যে তরল জলীয় পদার্থ তৈরি হয় তাকেই বলে অশ্রু। গ্রন্থিগুলি থেকে বেশ কয়েকটি নালী এসে চোখের কোণে যুক্ত হয়েছে। চোখের জলে আছে জল, লবণ আর লাইসোজাইম নামে জীবাণুনাশক প্রোটিন জাতীয় পদার্থ। সাধারণ অবস্থায় চোখের জল চোখের উপরের পাতা বন্ধ হবার সময় চোখের বাইরের অংশ বা কনজাংটিভা ধুয়ে দেয়। এতে চোখের ওপরের অংশ আর্দ্র বা ভিজে ভিজে থাকে। ক্ষতিকারক বস্তুর থেকেও চোখ বেঁচে যায়। এই জল তারপরে ল্যাক্রিমাল ক্যানালিকুলি নামে নালীপথে
নাকে যায়। রাগ, দুঃখ, ভয়, এমনকি আনন্দের সময়ও অশ্রুগ্রন্থিতে অশ্রু তৈরির হার বেড়ে যায়। মনের এই সব কটি অবস্থাকে আমরা ভাবাবেগ বলি। স্নায়ুতন্ত্রের ভাবাবেগ বিষয় সম্পর্কে যুক্ত কেন্দ্রগুলি থেকে স্নায়ুবার্তা অশ্রুগ্রন্থির অশ্রু তৈরির অনেক বাড়িয়ে দেয় তৈরি। তখন তার পুরোটা নাকের পথে চলে যেতে পারে না, তার আগেই উপচে চোখ বেয়ে গড়িয়ে পড়ে। তাকে আমরা বলি কান্না। আমরা দেখি কিভাবে, ক্যামেরা দিয়ে কিভাবে ছবি তোলা হয় সেটা আমরা অনেকেই জানি। আমাদের চোখের গঠন আর তার কাজ করবার পদ্ধতি অনেকটাই ক্যামেরার মতো। আমাদের চোখের সামনে আছে একটা লেন্স। এই লেন্স কিছু বিশেষ ধরনের কোষ দিয়ে তৈরি। ক্যামেরাতেও এমনি একটি কাঁচের লেন্স থাকে। এই লেন্সের মধ্য দিয়ে কোনো জিনিসের উপর থেকে প্রতিফলিত আলো ঢুকে ক্যামেরার ফিল্মে পড়ে, আর তার উপরে এই বস্তুর একটা উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। চোখে ফিল্মের কাজ করে অক্ষিপট বা রেটিনা। ক্যামেরার ভেতরে চারদিকে কালো রং করা থাকে, অবাঞ্ছিত প্রতিফলিত আলো যাতে প্রতিবিম্বকে নষ্ট করে না দেয়, তাই এই ব্যবস্থা। অক্ষিপট যে প্রকোষ্ঠের মধ্যে থাকে তার চারপাশেও কালো রঙের একটা স্তর আছে। এই স্তরের নাম করয়েড। চোখের মণির বা পিপল মধ্য দিয়ে আলো ঢোকে। এই মণির বা তার রন্ধ্রের বাড়া কমা নিয়ন্ত্রণ করে আইরিস। বেশি আলোয় তাররন্ধ্র ছোট হয়ে যায়, কম আলোয় বাড়ে। ক্যামেরার বেলায় আলো ঢোকার ছিদ্রকেও অ্যাপারচার নিয়ন্ত্রণ করা হয় আইরিসের সাহায্যে। আইরিসের মাঝে এই ছিদ্রটা রয়েছে। বেশি আলোয় ছিদ্রটা ছোট হয়ে যায়, কম আলোয় বাড়ে। কাছের বা দূরের জিনিস ঠিকমতো দেখার জন্য, অর্থাৎ তার প্রতিবিম্বকে সঠিকভাবে রেটিনায় ফেলার জন্য লেন্সের বক্রতা পাল্টে যায়। অর্থাৎ লেন্সের সামনে যে উত্তাল অংশ বা কখনো বেশি উত্তল হয়, কখনো বা কিছুটা চ্যাপ্টা, ক্যামেরার বেলাতেও লেন্সকে সামনে পেছনে সরিয়ে প্রতিবিম্বকে সঠিকভাবে ফিল্মে ফেলা যায়। অনেক আধুনিক ক্যামেরায় এই পরিবর্তন স্বয়ংক্রিয়। ফিল্মের মধ্যে রাসায়নিক যৌগ থাকে। রাসায়নিক যৌগগুলি আলোর প্রভাবে ফিল্মের উপর ছবি তৈরিতে সাহায্য করে। আমাদের রেটিনায় আছে আলোর অনুভূতি গ্রহণের গ্রাহক কোষ, ফটো রিসেপ্টর। দু ধরনের গ্রাহক কোষ থাকে। বেশি আলো এবং রঙিন আলোয় সাড়া দেয় কোন, CONE গ্রাহক কোষ, আর কম আলোয় সাড়া দেয় ROD কোষ। গ্রাহক কোষ এই অনুভূতিকে পৌঁছে দেয় মস্তিষ্কের দর্শন কেন্দ্রে বা ভিজুয়াল সেন্টারে। আমাদের রেটিনায় যে উল্টো প্রতিবিম্ব তৈরি হয় মস্তিষ্কের সাহায্যে, আমরা তা সোজা করে দেখি, অর্থাৎ মস্তিষ্কে গিয়ে তা আবার উল্টে সোজা হয়ে যায়। আমরা অন্ধকারে দেখতে পাই না কেন? আবছা আলোতেও আমরা কিছু কিছু দেখতে পাই, কিন্তু যে অন্ধকারকে আমরা ঘুটঘুটে অন্ধকার বলি, সে অন্ধকারে চোখে কিছুই ঠাহর হয় না। অন্ধকার দেখতে না পাওয়ার কারণ কি? আমাদের রেটিনাতে যে গ্রাহক কোষ আছে, অর্থাৎ রড আর কোন, তারা শুধু আলোতেই উত্তেজিত হয়। কোনো বস্তু থেকে প্রতিফলিত আলো রড বা কোনকে উত্তেজিত করলে তবেই আমরা দেখতে পাই। সব ধরনের আলোক তরঙ্গ আমাদের চোখে ধরা পড়ে না। যারা পড়ে তাদের বলে দৃশ্যমান আলোক তরঙ্গ বা ভিজিবল লাইট ওয়েভ। এই দৃশ্যমান আলোক তরঙ্গ চোখে এসে পড়লে রড আর কোন এর মধ্যে যে রাসায়নিক পদার্থ আছে তা আলো শোষণ করে নেয়। রড এ আছে রোডপসিন আর কোন এ আছে আয়োডোপসিন। আলোর প্রভাবে এই রাসায়নিক পদার্থের বিক্রিয়াকে আলোক রাসায়নিক বিক্রিয়া বলে। এই বিক্রিয়ার ফলে যে উত্তেজনার সৃষ্টি হয় তা স্নায়ু দিয়ে মস্তিষ্কে পৌঁছয়। কোন কোষগুলি উজ্জ্বল আলোয় উত্তেজিত হয়, এই জন্য দিনের উজ্জ্বল আলোয় কোন কোষগুলি বেশি সক্রিয় থাকে। রড কোষ আমাদের রাতে বা কম আলোতে দেখতে সাহায্য করে। খুব আবছা আলোতেও রড কোষ উত্তেজিত হয়, কিন্তু অন্ধকারে রড কোষরাও সাড়া দেয় না, তাই আমরা কিছুই দেখতে পাই না।